আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মিমের কপাল কাটার পর বেশ কিছুদিন স্কুলে যায়নি। তারপর হুট করেই ইকবাল খান অসুস্থ হয়ে পড়েন। স্বামীর দেখাশোনা করতে মিম আর আদিকে নিয়ে আকলিমা সিলেট গিয়েছিলেন। তাই স্কুলে একটা লম্বা সময়ের গ্যাপ পড়েছিল। তবে আজকাল আরিফ আর মিমের হুটহাট দেখা হয়ে যায়। আরিফ কথা বলার চেষ্টা করলেও মিম কখনো কথা বলে না। অপরিচিত ছেলেদের সাথে কথা বলা ভীষণ বারণ, এমন একটা দৃঢ় সংকল্প নিয়েই চলাফেরা করে। মাঝে মধ্যে তানভীর স্কুলে আসা যাওয়া করে। তাছাড়া ইকবাল খান বাসায় থাকলে প্রায় প্রতিদিনই মেয়েকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে যান। সেজন্য কোনো ছেলের সাথে কথা বলার দুঃসাহস হয়নি কখনো। কপাল কাটার পর রক্তাক্ত অবস্থায় ব্যথা সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে আরিফের সাথে হাসপাতালে গিয়েছিল। এক স্কুলে পড়াশোনা করায় দুজনের স্কুলে দেখা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ইদানিং স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় দুজনের। ইচ্ছাকৃত নাকি কাকতালীয় সেটা বোঝা মুশকিল। সুবিশাল আকাশের নিচে কখন কোথায় কার সাথে ঠিক কিভাবে দেখা হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। আজও টিউশন থেকে ফেরার পথে আরিফের সাথে দেখা। একটা সাইকেলের উপর বসে ফোনে কিছু করছিল। মিমকে দেখে তপ্ত স্বরে ডাকলো, অগ্নি। মিম আর চোখে তাকাতে আরিফ হাসলো। হাসির দরুন শুভ্র দাঁতগুলো প্রদীপ্ত হলো। মিম শুকনো নেত্রে তাকিয়ে শুধালো, কি বললেন? অগ্নি বলেছি। কেন, ভালো লাগেনি? আমার একটা সুন্দর নাম আছে, মনে না থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার নাম মেহরিন খান মিম। ওকে, ঠিক আছে অগ্নি। আবারও অগ্নি? কেন ডেকেছেন বলুন? দেখছিলাম অগ্নি ডাকলে শোনো কি না। মিম ক্রোধিত আঁখিতে তাকিয়ে শুধালো, ফাজলামো করেন আমার সাথে? আরিফ ক্ষীণ হেসে বলল, আপাতত না, তবে কখনো আবার ইচ্ছে আছে। কি সমস্যা আপনার? মিম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। আরিফের স্বাভাবিক প্রশ্ন, কেমন আছো? ভালো আছি, আশা করি আপনিও খুব ভালো আছেন। এখন আসি। আরিফ আবারও ডাকলো, এই শুনো। আবার কি? সরি, আরিফ শান্ত গলায় বলল। মিম আশেপাশে নজর বুলিয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, কেন? আমি সেদিন ইচ্ছে করে তোমাকে ব্যথা দিতে চাইনি। আমি বুঝতে পারলে তোমাকে কোনোভাবেই আঘাত করতাম না। ওই ঘটনার পর তুমি অনেক দিন স্কুলে আসোনি, তাই সরিটাও বলা হচ্ছিল না। স্কুলে কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে না দেখার মতো করে চলে গিয়েছো। তাই বাধ্য হয়ে তোমার টিউশন খুঁজে বের করতে হয়েছে। মিম হাত দিয়ে চোখ মুখ চেপে হেসে বলল, আমার কপাল কেটে সেই দাগ পুরোপুরি মুছেও গিয়েছে, অথচ আপনার সরি বলার সমাপ্তি হলো না। আহারে, আপনার জন্য খুব আফসোস হচ্ছে, তাই না? মিম ফিক করে হেসে বলল, ভীষণ আফসোস হচ্ছে। আরিফ বক্রদৃষ্টিতে তাকিয়ে বলল, এই চকলেটটা নাও আর বলো আমাকে মাফ করেছ। আয়োজন করে মাপ চাওয়ার মতো এত সিরিয়াস কোনো ঘটনাও হয়নি, আর ওই ঘটনা আমি বহু আগেই ভুলে গিয়েছি। তাহলে স্কুলে আমাকে ইগনোর করছিলে কেন? ছেলেদের সাথে কথা বলার ইচ্ছে নেই তাই। ছেলেদের সাথে কথা বলতে কে বলেছে তোমাকে? আমি আমার কথা বলেছি। মিম ভেংচি কেটে বলল, আপনি কি ছেলেদের মধ্যে পড়েন না? আমার সাথে তোমার পরিচয় আছে, তাই আমি ব্যতিক্রম। কোথায় পরিচয় আছে? মিম বিরক্তির স্বরে আওড়ালো। আরিফ গম্ভীর গলায় বলল, বাহ, সেদিন হাসপাতালে নাম পরিচয় দিলাম ভুলে গেলে? হ্যাঁ, কি নাম যেন আপনার? আরিফ কপাল গুটিয়ে বিড়বিড় করলো। আরিফ, ইয়েস আরিফ। আপুকে আপনার নাম বলতে গিয়ে মনেই করতে পারছিলাম না। হায় হায়, মেঘ আপুকে আমার কথা বলে দিয়েছো? মিম চমকালো। ধৈর্যহীন কণ্ঠে প্রশ্ন করলো, আপনি আপুকে কিভাবে চিনেন? আরিফ আমতা আমতা করে বলল, শুনেছি। মিম দু কদম এগিয়ে এসে আরিফের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কোথায়? এত কিছু তোমার জানতে হবে না। চকলেট নিয়ে বলো মাফ করেছ। পারবো না, আগে বলুন আপুকে কিভাবে চিনলেন? আরিফ সাইকেল থেকে নেমে মিমের হাতটা টেনে তাতে চকলেটটা রেখে হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। মিমের নাকে আলতোভাবে চাপ দিয়ে বলল, আমি তোমাদের বাসার সবাইকে চিনি, বুঝলে অগ্নিশিখা। আরিফ সাইকেল নিয়ে শান্ত গতিতে চলে যাচ্ছে। মিম এদিক ওদিক তাকিয়ে আবারও আরিফের গমন পথে তাকালো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আরিফের কথার মানে বোঝার চেষ্টা করলো। পৃথিবীতে কত মানুষ, কত রহস্য আড়াল করে হাসি মুখে ঘুরে, হাসির আড়ালে কষ্ট লুকিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে। মিম মেঘের বিছানায় বসে দৃঢ় কণ্ঠে বলল, আপু তুমি কি আরিফ নামে কাউকে চিনো? কি জানি, এমনিতে চিনি না, কিন্তু কোচিংয়ে কেউ পড়ে কি না বলতে পারবো না। কেন? কোচিংয়ে না, ওই ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে। এই নামের কাউকে চিনি বলে মনে হচ্ছে না। কি হয়েছে? তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম মনে আছে, যার জন্য আমার কপাল কেটেছিল?
মেঘ বলল, হ্যাঁ কেন? ওই ছেলেটার নাম আরিফ, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ে। আজকে হঠাৎ ছেলেটার সাথে দেখা, আমাকে চকলেট দিল, সরি বলল, সবকিছুর মাঝে হুট করে তোমার নাম নিল। তোমাকে কিভাবে চিনে জিজ্ঞেস করায় বলেছে আমাদের বাসার সবাইকেই নাকি চিনে। মিমের গুরুতর ভঙ্গির কথাগুলো শুনে মেঘের হাবভাবের পরিবর্তন হলো না, একটুও চমকালো না, বরং স্বাভাবিকভাবে বলল, আমাদের বাসার আশেপাশে থাকে নিশ্চয়ই, এজন্যই সবাইকে চিনে বলেছে। তুই একটু বেশি ভাবিস। আর শোন, ছেলে বেশি বিরক্ত করলে ভাইয়াকে জানাস। মিম সরুনে তাকিয়ে বলল, কিন্তু আবার কি? না কিছু না, পড়ো তুমি। স্কুল কিছুদিন বন্ধ ছিল। মেঘ বিষয়টা মাথায় না নিলেও মিম কিছুতেই ভুলতে পারছিল না। অনেকদিন পর আজ স্কুল খুলেছে। মিম স্কুলে এসে আরিফকে খুঁজতে লাগলো। ক্লাস এখনো শুরু হয়নি। একটা বান্ধবীকে নিয়ে মিম আরিফদের ক্লাসের সামনে এসেছে। এত এত ছেলের মাঝে আরিফকে খুঁজে পাওয়া বেশ মুশকিলের কাজ। এদিকে ক্লাসের ঘন্টা বেজে গিয়েছে। আচমকা কেউ একজন মিমের মাথায় গাঁটটা দিল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো আরিফ। মিম বুক ভরা শ্বাস ফেললো। ভয়ের সঙ্গে অল্প বিস্তর লজ্জাও পেয়েছে মেয়েটা। আরিফ উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, হাই অগ্নিশিখা, তুমি কি আমাকে খুঁজতে এসেছো? আমি আপুকে জিজ্ঞেস করেছি। আপনাকে চেনা তো দূর, আপু আরিফ নামের কাউকেই চেনে না। আপনি আমার আপুকে কিভাবে চেনেন? আরিফ আকস্মাৎ ব্যালকনির গ্রিলে হেলান দিল। গ্রিলে মাথা ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, তাই তো বলি, অগ্নিশিখার রূপে আজ তেজ নেই কেন? ছুটির দিনগুলো দুশ্চিন্তা করেই কাটিয়েছো, তাই না? আজে বাজে কথা বাদ দিয়ে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আরিফদের ক্লাসে স্যার যাচ্ছিলেন। মিমদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, তোমরা এখানে কি করো? আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বলল, স্যার ও আমার কাজিন, আমার সাথে দেখা করতে এসেছিল। স্যার আরিফের দিকে তাকিয়ে বললেন, কথা শেষ করে তাড়াতাড়ি ক্লাসে আসো। জি স্যার। স্যার ক্লাসে ঢুকতেই মিম জিজ্ঞেস করলো, আমি আপনার কাজিন। স্যারকে কি বলতাম, বন্ধু? আপনার সাথে বন্ধুত্ব অসম্ভব। মিম বান্ধবীর হাত ধরে ফুসফুস করতে করতে চলে যাচ্ছে আর বলছে, ছেলেটার কথা শুনলে মনে হয় আমি তার হাজার জন্মের পরিচিত। সে প্রশ্ন জিজ্ঞেস যে প্রশ্ন জিজ্ঞেস করি সেসবের উত্তর না দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলতে থাকে। স্যারকে কাজিন বলে পরিচয় দেওয়ার কি মানে বলো তো? আরেকদিন তানবীর ভাইয়া কলেজে আসলে স্যার যদি ভাইয়াকে এই ছেলের কথা বলে দেয়, হায় হায়, ভাইয়া আমাকে শেষ করে ফেলবে। এখন এখন আমার কি হবে? তুই আসলেই একটু বেশি ভাবিস। আমাদের কথা একটু পরেই মনে থাকবে না স্যারের? ক্লাসে চল এখন। দুপুরের পর ক্লাস শেষ হয়েছে। মিম আর মিতু ক্লাস থেকে বের হতেই আরিফ ডাকলো, এই শোনো। পরিচিত কণ্ঠ শুনে মিম তাকালো। আরিফকে দেখা মাত্র আগে কপাল কুটালো। আরিফ বলল, তখন কথা শেষ না করেই চলে এসেছিলে কেন? রাতভর দুশ্চিন্তা করে অহেতুক 56 গ্রাম ওজন কমানোর কোনো মানে হয় না। বলো কি বলতে চেয়েছিলে? আপনাকে আমার কিছুই বলার নেই। যে আমার কথাকে গুরুত্ব দেয় না, আমিও তাকে গুরুত্ব দেই না। তাই তাই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা মন মানসিকতা আমার নেই। রাগ করেছো? আরিফ ঠোঁট শুরু করে আহ্লাদি কণ্ঠে প্রশ্ন করলো। মিম ঝড়ের বেগে চেঁচিয়ে উঠল, এই ভাই, কে আপনি? আপনার সাথে রাগ করবো কেন আমি? আরিফ এপাশ ওপাশ তাকালো। ঘাসের মাঝখান থেকে একটা সিঙ্গাপুর ডেইজি ফুল তুলে এনে মিমের সামনে ধরে বলল, বন্ধু ভাবলে ফুলটা ছুঁড়ে ফেলে দিবে, আর শত্রু ভাবলে নিজের কাছে রেখে দিতে পারো। আশেপাশে কয়েকজন বান্ধবী মিমদের দেখে মিটিমিটি হাসছে। চারপাশ আবেক্ষণ করে মিম অগ্নিদৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আরিফ পুরো কণ্ঠে বলল, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি, বন্ধুত্বের প্রস্তাবও দিচ্ছি না। আমি তোমার সাথে শত্রুতা করতে এসেছি। পৃথিবীতে বন্ধু হতে চাই না। পৃথিবীতে বন্ধু হতে সবাই চায়, আমি না হয় তোমার শত্রু হতে চাইলাম। সাচু আজানের মতো মজবুত দুশ্মনী হবে আমাদের। প্রেম রঙা সন্ধ্যায় সবাই যখন বন্ধু খুঁজতে ব্যস্ত থাকবে, তুমি তখন খুঁজে নিও আমায়। অকারণে মন খারাপ হলে মনোগতে ঝগড়া করতে এসো। বিজয়ের পর নিখিল ভুবনে তোমার জয়ধ্বনি ঘোষিত করো। আরিফ শ্বাস ছেড়ে ছোট করে শুধালো, শত্রু হবে আমার? মিম আরিফের হাত থেকে ফুলটা হাতে নিয়ে যেই ছুটতে যাবে, অমনি মেন গেটের সামনে তানবীরকে দেখতে পেল। তানবীরকে রিক্সা থেকে নামতে দেখে মিম ব্যাগ নিয়ে গেটের দিকে ছুটল। আরিফ সেদিকে তাকিয়ে নিজেও এগিয়ে গেল। মিমকে ছুটতে দেখে তানবীর জিজ্ঞেস করলো, ক্লাস শেষ? হ্যাঁ। তুমি হঠাৎ নিতে আসলে যে? একটা কাজে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। কাজ আছে তো কোনো?
মিম ঘাড় ঘুরিয়ে আরিফকে একবার দেখেই বলল, না চলো। পুরো কণ্ঠে গলা খাকারি দেওয়ার শব্দে তানভীর সামনে তাকালো। আরিফকে দেখে কয়েক পা এগিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি রে, কেমন আছিস? ভালো, তুমি কেমন? আলহামদুলিল্লাহ। ক্লাস শেষ নাকি? না, তোমার বোনকে দেখতে এসেছিলাম। তানভীর দাঁতে দাঁত পিষে বলল, মিম আমার বোন হলে তোর কি? আরিফ সঙ্গে সঙ্গে বলল, আমার কাজিন। ফাজলামো কম করে পড়াশোনায় মনোযোগ দিব। আরিফ মৃদু হাসে জানালো, পরে দেখা হচ্ছে, এখন আসি। মিম নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মুখের সাথে সাথে চোখেও বিস্ময়ের রেশ দেখা গেল। তানভীর আর আরিফের কথোপকথন দেখে হৃদয়ের গতি বেড়ে যাচ্ছে। তার মানে আরিফের কথাই ঠিক, আরিফ সবাইকে চিনে। মিম নরম পায়ে রিকশায় উঠে বসলো। ভাইকে আরিফের কথা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছে না। মিমের বুদ্ধিদীপ্ত মন আজ তাকে সায় দিল না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর নিচু করে প্রশ্ন করলো, ভাইয়া, ওই ছেলেটাকে তুমি চেনো? হ্যাঁ। কথার বিপরীতে আবার প্রশ্ন করতে নিচ্ছিল মিম, কিন্তু ধমক খাওয়ার ভয়ে সেই প্রশ্ন চাপা দিয়েছে মনে। অন্য পাশে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে দুশ্চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। আকাশ চুয়ে শ্রাবণ ধারায় বৃষ্টি পড়ছে। অজ্ঞাত টিনের চালের টুপটাপ শব্দ হৃদয়ে আলোড়ন তুলছে। নীল রঙা আকাশ আজ ঘোলাটে হয়ে আছে। দলে দলে উড়ে যাওয়া পাখিরা বর্ষণ সিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে। বেলা ফুটবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। মেঘ আলতো হাতে একটা নয়নতারা ফুল তুলে অতি সন্তর্পণে কানের পাশে গুজেছে। আরেকটা ফুল সযত্নে হাতে নিয়েছে। স্টেশনের চত্বরে বন্যা বসে আছে। বৃষ্টি ভেজা দিনে মালাই চা খাওয়ার খুব শখ হয় বন্যার। মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে। তানভীর মেঘকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। মেঘ নিজের হাতে থাকা নয়নতারা ফুলটা বন্যার কানের পাশে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বন্যা হেসে বলল, তোকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ জানু। ওয়েলকাম বেবি। তুই কি একা এসেছিস না ভাইয়া দিয়ে গেল? আমার চা খেতে ইচ্ছে হয়েছে, এই কথা তোর ভাইকে বলে দিয়েছিস? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। উফ, তিনি বকা দেননি? মেঘ এপাশ ওপাশ চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বলল, না। এই কথা শুনে ভাইয়া হাসছিল। বন্যা রাগী স্বরে বলল, এজন্যই তোকে কিছু বলতে ইচ্ছে করে না। তোর অযাচিত প্রশ্নের তোপে পড়ে বাধ্য হয়ে বলতে হয়। আমাকে না বললে কাকে বলবি তুই? বন্যা গম্ভীর মুখ করে বলল, কাউকেই বলবো না। দুই বান্ধবী মালাই চা খেতে খেতে গল্প করছে। এর মধ্যে ট্রেন এসে স্টেশনে থেমেছে। শত শত মানুষ হুটোপুটি করে নামছে। দেখেই মনে হচ্ছে বড্ড তাড়া তাদের। কোনো দিকে তাকানোর অবস্থা নেই। কিছু সময়ের ব্যবধানে ফাইল হাতে অল্প বয়স্ক ছেলেদের স্টেশন ভরপুর হয়ে গেল। আজ শুক্রবার, বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে কত শত চাকরি প্রত্যাশীরা পরীক্ষা দিতে এসেছে। চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা, সেদিকে খেয়াল নেই। বন্যা অন্যমনস্কভাবে তাকিয়ে কিছু ভাবছে। ম্যাক আস্তে করে গা ছুঁয়ে ডাকলো, বন্যা। বন্যা নড়ে চড়ে বসলো। ম্যাক জিজ্ঞেস করলো, কি ভাবছিস? বন্যা আস্তে করে ঢুক গেলে বলল, এই যে মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়ে কত দূর দূরান্ত থেকে এসেছে, কেন একটা চাকরির আশায়। চাকরির শব্দটা যতটা না ছোট, এর মর্যাদা ঠিক ততটাই বেশি। হোক সেটা দ্বিতীয় শ্রেণীর কোনো চাকরি কিংবা প্রথম দ্বিতীয় শ্রেণীর। আমাদের বাসার অবস্থাই দেখ। আপুর বয়স বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। আপু প্রতিনিয়ত চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। ভাই কত ছোট, আমি এখনো এগুলো কুলের মাঝে আটকে আছি। এই সব কিছুর সমাধান কি? মেঘ মজার ছলে বলল, বিয়ে। বন্যা আনমনে হেসে বলল, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বোধ্য বিষয়। আমাদের বিশ্বসুন্দরীর মতো ভুবনমোহিনী রূপ নেই যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কেউ উন্মাদ হয়ে যাবে। তাছাড়া বাবার অডেল সম্পত্তিও নেই যে মেয়ের জামাইকে বাড়ি গাড়ি দিয়ে দেবে। আমাদের কাছে পড়াশোনাটা একমাত্র অবলম্বন, আর চাকরিটা শেষ সংস্থান। মেঘ মৃদু স্বরে আওড়ালো, তুই কি আমার কথায় রাগ করেছিস? বন্যা হেসে বলল, আরে না, কথাগুলো এমনি বললাম। কিছুদিন আগে আপুকে দেখতে এসেছিল, বলেছিলাম না তোকে? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। তারা আমাদের সম্পর্কে জেনেই এসেছিল। আপুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ দেখে কল করে জানাবে। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু দুদিন পর কল দিয়ে বলতেছে তাদের ছেলের চাকরি সদ্য ঢাকায় ট্রান্সফার হয়েছে। বিয়ের পর বাসা ভাড়ায় কিভাবে থাকবে, তাই আব্বু যেন তাদের ছেলেকে একটা ফ্ল্যাট গিফট করে।
আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে আরও বলতেছিলেন, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি হবে, আপনার মেয়ে তো চাকরি করে না। আব্বু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরিই করে না, ছোটোখাটো কি ব্যবসা করে। সেই বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছেন সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড়লোক বাবার মিথ্যাবাদী ছেলে যেন না হয়। ম্যাক মৃদুস্বরে প্রশ্ন করলো, তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলেদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে? হ্যাঁ, আগে ভালো মানুষ হতে হবে, তারপর সরকারি চাকরিজীবী হতে হবে। এটা তোর কথা নাকি আঙ্কেলের? শোন, আমার আব্বু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবেন। আব্বু এই সিদ্ধান্ত জানিয়েছে মানে তিনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। আর আমি আমার আব্বুকে এবং তার সব সিদ্ধান্তকে সম্মান করি, তাই আব্বুর কথা যেটা হবে আমার কথাও সেটাই হবে। ম্যাক কপাল চুলকে বিড়বিড় করে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বন্যার সরল জবাব, অবশ্যই। মনে কর কেউ তোকে ভালোবাসে, পার্কের ভাইয়াটা যেমন আপুকে বলেছিল আজ বললে আজই বিয়ে করতে রাজি, ওই রকমভাবে যদি তোকে ভালোবাসে আর ওইভাবে বিয়ের অফার দেয়, তখন তুই কি করবি? আব্বুর সাথে দেখা করতে বলবো, সে না হয় করলো। ধরে নে ছেলে খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, পরিবারও ভালো, কিন্তু তার সরকারি চাকরি নেই, তখন কি রিজেক্ট করে দিবি? যদিও অসম্ভব আর অকল্পনীয় বিষয়, তবুও বলছি, কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটাই সাজেশন থাকবে, পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবেন। চাকরি নেওয়ার পরও তার মনে আমার প্রতি আগের মতো অনুভূতি থাকলে বাসায় যোগাযোগ করবেন। আর যদি মনে হয় আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি, এখন সুমা চুমা রুমার মতো সুন্দরী মেয়ে পাবো, তাহলে বন্যার মতো মেয়ের কাছে কেন যাব? তখন আমি বলবো, আলহামদুলিল্লাহ, আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে। কেউ যদি তোর জন্য চাকরি নেয় আর জয়েনিং লেটার হাতে নিয়ে তোর বাড়িতে হাজির হয়, তখন কি বলবি? তখন বলবো, আপনি নির্বুদ্ধিতার পরিচয়টা না দিলেও পারতেন। ম্যাক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আমি কি বলবো জানিস? কি বলবো? কি বলবি? বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, থাক এখন বলবো না। আকস্মাৎ পেছন থেকে গলা খাকারি দিতেই ম্যাক বন্যা দুজনেই ঘুরে দেখালো। তানবীরকে দেখে দুজনেই হতবিহ্বল। তানবীর কখন এসেছে, ঠিক কতটুকু কথা শুনেছে, সেসব ভেবে দুই বান্ধবীর চোখ চাওয়াচই করলো। তানবীর এগিয়ে এসে মেঘদের সামনে দাঁড়ালো, পেছন থেকে হাত সামনে আনতেই দু হাত ভর্তি কদম ফুল দেখে মেঘ চমকালো। বাসা থেকে আসার পথে দূরে একটা কদম ফুলের গাছ দেখেছিল, গুড়ি গুড়ি বৃষ্টিতেও ফুলগুলো মারাত্মকভাবে আকৃষ্ট করছিল। তানবীর হাত দুদিকে ধরলো, ম্যাক 1 সেকেন্ড দেরি না করেই ফুলগুলো হাতে নিল। বন্যা কিঞ্চিত ইতস্ততা বোধ করলেও কিছুটা সময় নিয়ে ফুলগুলো হাতে নিল। কদম ফুলের মোহনীয় ম্রিয়মান সুবাসে নাসারন্ধ্র পর্যন্ত সুরভিত হচ্ছে। বন্যা থ্যাংক ইউ বলে তাকাতেই দেখলো তানবীরের কোনোয়ে হাত চেপে রেখেছে, আঙ্গুলের ফাঁকা দিয়ে রক্তাভ কোনোই দেখা যাচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি হয়েছে আপনার? ম্যাগও সেদিকে তাকালো। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। ম্যাগ চটচলতি বসা থেকে উঠে হাত দেখতে দেখতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি ফুল আনতে গেলে কেন? বন্যা চাপা সরে বলল, বসুন এখানে। তানবীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে পড়ল। বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে ছিলে যাওয়া জায়গাটায় পানি দিয়ে পরিষ্কার করে দিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগাতে লাগলো। তানবীর দাঁতে দাঁত চেপে বাকশূন্য চোখে বন্যার দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে মেঘ। বন্যা ধীর কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে? তানবীর মুচকি হেসে জবাব দিল, না। তানবীর মেঘের দিকে তাকিয়ে আবারও বলল, বনু, তোর বান্ধবীকে মিনি ডাক্তার বলবো নাকি? মেঘ হাসছে। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার বলতে হবে না আমাকে, কারণ ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কেন? তানবীরের নিরুদ্বেগ প্রশ্ন। প্রত্যুত্তরে বন্যাও বলল, এমনি। অজানা এক অনুভূতিতে তানবীরের মুখে দীপ্তি ছড়াচ্ছে, ঝলমলের চোখ দুটোয় অব্যক্ত প্রেমানুভূতি উপচে পড়ছে। মাস কয়েকের মধ্যে বন্যার প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়েছে। বুকের ভেতর হৃদয় নামক যন্ত্রটা ধিম ধিম তুলছে। অবোধ মন না চাইতেও বন্যার নিকট বন্দী হয়ে গিয়েছে। আবিরকে প্রথম দিকে জানাতে চায়নি সে, কিন্তু রাকিবের মাধ্যমে সব খবরই নিয়েছে আবির। মেয়েটা বন্যা হওয়ায় আবির মনে মনে খুশি হয়েছে, কারণ বন্যার সম্পর্কে যতটুকু শুনেছে, বন্যা খুব স্ট্রং মেন্টালিটির মেয়ে। অল্পতে ভেঙে পড়া, আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই করেনি। তানবীরের ছন্নছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতো মেয়ে তানবীরের জীবনে খুব প্রয়োজন ছিল। আবিরের সম্মতি থাকলেও তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছিল তানবীরকে।
বন্যার প্রতি তানবীরের অনুভূতি ভালোবাসার নাকি ভালো লাগার সেটা সেটা বোঝার জন্য হলেও কিছুদিন সময় নেওয়া প্রয়োজন। কিন্তু আজ বন্যার মুখ থেকে কথাগুলো শোনার পর তানবীরের হৃদয়ে জন্মানো ভালোবাসা, ভালো লাগা সব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। এই কয়েক মাসে বন্যাকে নিয়ে ইয়ত্তাহীন স্বপ্ন দেখে ফেলেছে, মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদের রানীর মর্যাদাও দিয়ে ফেলেছে। তানবীরের জীবনের একমাত্র ভুল ছিল আয়েশা, যে মজার ছলে তানবীরের জীবনে এসে লক্ষ্য স্বপ্ন সবকিছু তছনছ করে দিয়েছিল। শান্ত ভদ্র ছেলেটাকে অশান্ত, উগ্র, অগোছালো আর ছন্নছাড়া করে দিয়েছিল। তানবীর সেই ভুল আর করতে চায় না, তাই বন্যাকে নিয়ে খুব ভেবেছে। কারণ বন্যা তানবীরের অবেলার ভালোবাসা না। এ যাবৎকালে তানবীর নিজেকে অগণিতবার প্রশ্ন করেছে, ভালো লাগা বলে বন্যার নাম মন থেকে মুছে ফেলার চেষ্টাও করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ধীরে ধীরে বুঝতে পেরেছে এটা ভালো লাগার পর্যায়ে আর নেই। মেঘের আরও কয়েকজন বান্ধবী আছে, কিন্তু সবার মধ্যে বন্যার প্রতি তানবীরের দায়িত্ববোধ অন্যরকমভাবে কাজ করে। মেয়েটার সাদামাটা চালচলন বরাবরই মুগ্ধ করেছে তানবীরকে, কিন্তু অন্তরে লুকানো অনুভূতি প্রকাশ হয়েছিল মেঘদের বিদায় অনুষ্ঠানে। বসার ঘরে বৈঠক চলছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান উপস্থিত আছেন। তার মধ্যে আবিরের দুজন মামাও এসেছেন। মেঘ আর তানবীরকে দেখে বড় মামা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বোন সকাল সকাল কোথায় গিয়েছিলে? মেঘ ছোট করে উত্তর দিল, স্টেশনে গিয়েছিলাম। হঠাৎ স্টেশনে কেন? কেউ আসার কথা ছিল নাকি? না, এমনিতেই ঘুরতে গিয়েছিলাম। বড় মামা হেসে বললেন, শহরে ঘুরে কি শান্তি আছে? একবার আমাদের বাড়িতে চলো। নদীর তীরে আমাদের গ্রাম, বিশাল বড় বাড়ি আমাদের। মাইশা, মালা, সাকিবরা সবাই আছে। তোমরা গেলে ওরাও অনেক খুশি হবে। তানবীর মলিন হেসে বলল, যাব ইনশাআল্লাহ। ছোট মামা কিছুটা মন খারাপ করেই বললেন, আবির দেশে থাকলে এতদিনে তোমরা কয়েকবার ঘুরে আসতে। আবির নাই বলে তোমরাও আমাদের কথা স্মরণ করো না। বড় মামা মালিহা খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আবির আসবে কবে? গতকালই বলতেছিল আর সর্বোচ্চ 6 মাস, তারপরেই চলে আসবে। পড়াশোনার নাম করে সবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে কোথায় গিয়ে পড়ে আছে। আসলে সবকিছু বাদ দিয়ে আগে ছেলেকে বিয়ে করাবি। মালিহা খান বুকে জমে থাকা তপ্তশ্বাস ছেড়ে বললেন, দোয়া করুন যেন ছেলেটা সুস্থভাবে ফিরে আসে। ফি আমানিল্লাহ।